বলে স্যার আপনি কিছুক্ষণ আগে যে বক্তৃতা করেছেন এটা একটা আপনি অত্যন্ত সরকার বিরোধী একটা প্রচন্ড একটা আপনি সব নিকৃষ্ট নিষ্ঠুর ফ্যাসিবাদ আপনি এইসব কথা বলেছেন, আমরা রেনেসার উদাহরণ দিয়েছেন, এগুলো দিয়েছেন, কিন্তু স্যার আপনি এটা আর কখনো ওই সময় যাবেন না। আমি এটা বলি নাই, আমি আজকে এটা প্রকাশ করছি। তখন আমি বললাম যে কি আমাকে হুমকি দিচ্ছেন? বলে না হুমকি না, আপনি স্যার আপনি তো আমরা ওয়েলুশার, এই আপনি তো জানেন স্যার এখন ছাত্রলীগের ছেলেদের হাতে অস্ত্র আছে, যে কোনো সময় গুলি করে আপনাকে মেরে ফেলতে পারে। এই যে অন্ধকার যুগ যেটা গত 16 বছরে, এটাকে আমি ইউরোপের মধ্যযুগের সাথে তুলনা করি। ইউরোপের মধ্যযুগকে বলা তো ডার্ক এজ। ডার্ক এজ এই অর্থে যে সেখানে সূর্য উঠতো না তা নয়, সূর্য উঠতো কিন্তু মানুষের কোনো অধিকার ছিল না, সব অধিকার বঞ্চিত ছিল। ওই যে আপনার আমাদের সেই ফরাসি দার্শনিক সোশ্যাল কন্ট্রাক্ট, যে আপনার রুশো 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 সোশ্যাল কন্ট্রাক্ট, সেই বইতে প্রথম লাইন হলো ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেইন। যে যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে তারপরে শৃঙ্খলিত হয়। আমাদের এই অঞ্চলের মানুষের, বিশেষ করে এই দেশের মানুষের, আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড আমাদের আজকে, এরা আমরা পরাধীনই ছিলাম আসলে, আমাদের সবসময় শৃঙ্খলিত করে রাখা হয়েছিল। সে 47 সালে বলেন, তারপরে সেই পরে আপনার এই 71 সালে বলেন, আমরা তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জনগণ, আমাদের সংবাদপত্র বলেন, আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিল না, আমরা শৃঙ্খলিত হয়েছিলাম। আজকে যে রিপোর্টের কথা উল্লেখ করেছে, আমি সকালে এসেই বলছিলাম এই পত্রিকার লিড নিউজ আজকে যে 266 জন সাংবাদিককে ডেইলি স্টার যে 266 জন সাংবাদিককে কিভাবে তারা নির্যাতিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কিভাবে মামলা রুজু হয়েছে, এবং বিভাগ ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজই একটা তালিকা দিয়েছে আর কি, কোন ডিস্ট্রিক্টে কতজন। এবং প্রতিপাদ্য বিষয় হলো, আপনারা যদি ভালো করে পড়ে দেখেন, যেটা বলতে চাচ্ছে যে আগের আমলেও সাংবাদিকেরা নির্যাতিত হয়েছে, এখনো সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছে। এর যে কোনো গুণগত পার্থক্য আছে এর মধ্যে, সে কথা কিন্তু বলে নাই। বলছে যে এখনো সেইভাবে আপনার আগে অনেক একভাবে নির্যাতিত হয়েছে, এখন আবার অন্যভাবে নির্যাতিত হচ্ছে। 1 আগস্টের সেই সভায় আমরা যখন সভা শেষ করি, কাদের গণিচন্দ্রীয় ছিলেন, তারপরে আব্দুল্লাহ শিকদার ছিলেন, আরও আপনারা অনেকেই ছিলেন, রাইনাওয়াজ খান ছিলেন, দিলার আপু ছিলেন। আমরা যখন সেই সভা শেষ করে এই আমরা প্রেস ক্লাব অভিমুখে আসছি, প্রচণ্ড রকমের আবার আমার তখন ভয় ভীতি শঙ্কা বৃষ্টি, যে কি ছিল যে এখানে এসে এখান থেকে আমরা আবার ওই যাদেরকে ওই ডিবি অফিসে বন্দি করে রাখা হয়েছে সেই 5 জন ছাত্র মুক্তির জন্য সেখানে যাব। এটা কিন্তু আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত প্রেস ক্লাবে আসলাম এবং এখানে বক্তব্য শেষ করে আমরা চলে গেলাম। সেদিন রাতেই আমার বাসায় তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য, তিনি আমাকে টেলিফোন করে বলেন, স্যার আমি একটু আপনার বাসায় আসতে চাই। আমি কেন? বলে স্যার একটু জরুরি আলাপ আছে। তিনি আসলেন, এসে আমাকে বললেন যে স্যার আপনি আর স্যারের সবাই যাবেন না। কেন? বলে এটা কি আপনি সরকারের বার্তা? বলে জি স্যার, আমি এটা ওই জন্য আসছি কারণ আপনার জীবন হুমকির মুখে, আপনি আসবেন না। তা আমি বললাম, অনেক কথা তো হলো, আমি বললাম যে দেখেন মৃত্যু একবারই হয়। 71 সালে আমার মৃত্যু হতে পারত, স্বাধীনতা সংগ্রামে যখন আমি যোগ দিই তখন মৃত্যু হতে পারত, কিংবা যদি আমি সেই পালিয়ে না যেতাম তাহলে এই যে যারা শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমিও তরুণ শিক্ষক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারও মৃত্যু হতে পারত, আজকেও ওই ফ্রেমে আমার ছবি দেখতে পেতাম। তো অতএব আমি মৃত্যুকে ভয় করি না। আপনি আপনার নেত্রীকে বলে দেন যে আমাকে গুলি করে মেরে ফেলুন, কিন্তু আমি এই গণতন্ত্রের লড়াইয়ে, এই মানুষের অধিকার লড়াইয়ে আমি আছি, আমি থাকবো। আমি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে আমি আমাদের কিছু বন্ধু আমরা সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি, সেটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হোক বাইরে হোক, এই সংগ্রাম অব্যাহত থাকবে। তো এইটা গেল একটা। আরেকটা বলি যে আবদুল্লাহ সাহেব, তার আগে বোধ হয় আবদুল্লাহ সাহেবের একটা মিটিং ছিল, আবদুল্লাহ সাহেব ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটা সভা ছিল, সেই সভায় ফরাদ বাজার ছিলেন প্রধান বক্তা, তিনি একটা লিখিত বক্তব্য প্রদান করেন। তো সেইখানে আমি তথাকথিত প্রধান অতিথি ছিলাম। আমি বললাম যে আপনি বলছেন এই ফ্যাসিবাদের কথা বলছেন, আপনি এর সাথে যোগ করেন নিষ্ঠুর এবং নিকৃষ্ট ফ্যাসিবাদের কথা আপনি যোগ করেন।
এবং আপনি এটা তখন ফরহাদ মজহার বলল হ্যাঁ আমি এটা যোগ করছি, এবং সেখানে আমি বললাম যে হিটলার তার পতনের এই বছর তিনেক আগে বোধ হয় 1942 সালে বলেছিলেন, দি থার্ড রিক উইল রুল দি ওয়ার্ল্ড ফর 1000 ইয়ার্স, অর্থাৎ তৃতীয় রিক অর্থাৎ তার জার্মানি 1000 বছর বিশ্বকে শাসন করবে। ঠিক তার 3 বছর পরে তার সেই আপনার কি করুণ পরিণতি হয়েছে ইতিহাসে তা লিপিবদ্ধ আছে। এরকম ফেসিবাদের যে এই যেটা আমাদের আজকে বন্ধু মাহমুদুর রহমান বললেন যে ফেসিবাদের পতন হবে, এটা আমরা জানতাম, এই বিশ্বাস আমাদের, এবং ভয়াবহ পরিণতি হবে এটা আমরা জানতাম। আপনার এই যে আমাদের যে বন্ধু আবদেল আহমেদ যে প্রবন্ধ লিখেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। তিনি সংক্ষেপে গত 16 বছরের যে অবর্ণনীয় যে এই সংবাদপত্রের যেভাবে কণ্ঠরোধ করা হয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু এটা যে প্রস্তাব এসেছে এটা একটা পূর্ণাঙ্গ একটা বই হতে পারে যে কিভাবে ফ্যাসিবাদ এই সংবাদপত্র জগতে যে করেছেন, এইটা আসতে পারে। তো যাই হোক, আমরা যে আজকে যে এই দেশের সংবাদ জগতের যে উজ্জ্বল নক্ষত্র যারা মাহমুদুর রহমান এখানে উপস্থিত আছেন এবং অত্যন্ত মূল্যবান কথা তিনি বলেছেন। আমি ওই যে আবদুল্লাহ সাহেবের কথা যেটা বলছিলাম, সেদিনও সেই সভা থেকে বের হওয়ার পর আবার পিছু ধরে, পিছু নিচে একটা গাড়ি ছুটতে থাকে। আমি শেষ পর্যন্ত গুলশানে গিয়ে যখন গাড়ি থামালাম, আমার পিছনে সেই গাড়ি থামলো, তখন আমি বুঝতে পারলাম হয়তো আমাকে ধরে নিবে। আমি বললাম কি ব্যাপার, কি জন্য, কি চাই? বলে স্যার আপনার সাথে কথা আছে। কোথায় কথা বলবো? বলে স্যার ওয়েস্টিনে আসে, ওয়েস্টিনে আসে। তারপরে আমি ওয়েস্টিনে যাবো না, আপনি এখানে বলে স্যার আপনি কিছুক্ষণ আগে যে বক্তৃতা করেছেন এটা একটা আপনি অত্যন্ত সরকার বিরোধী একটা প্রচণ্ড একটা, আপনি সব নিকৃষ্ট নিষ্ঠুর ফ্যাসিবাদ, আপনি এইসব কথা বলেছেন, আমরা রেনেসার উদাহরণ দিয়েছেন, এগুলো দিয়েছেন, কিন্তু স্যার আপনি এটা আর কখনো ওই সময় যাবেন না। আমি এটা বলি নাই, আমি আজকে এটা প্রকাশ করছি। তখন আমি বললাম যে কি আমাকে হুমকি দিচ্ছেন? বলে না হুমকি না, আপনি স্যার আপনি তো আমরা ওয়েলুশার, এই আপনি তো জানেন স্যার এখন ছাত্রলীগের ছেলেদের হাতে অস্ত্র আছে, যে কোনো সব গুলি করে আপনাকে বের ফেলতে পারে। তাই বলে ঠিক আছে আমাকে গুলি করে বের ফেলতে বলবেন। আমার শিক্ষকতা জীবনে এই ধরনের ঘটনা আছে। একজন ছাত্রনেতা, নাম বললে আপনারা সবাই চিনবেন, তো সে আপনার ওই আমি তখন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, তো সে জেল থেকে বেরিয়েছে। তো সেখানে সে তখনকার উপাচার্য ছিলেন প্রফেসর আব্দুল মান্নান, এই এরশাদের সময় আমাদের। তো তিনি সে এর আগেও কয়েকটা খুনটুন করেছে আর কি, তো সে পরীক্ষা দেয় নাই। তো সেখানে সে তাকে সে চায় যে তাকে উত্তীর্ণ করা। তো উনি তার উপরে লিখে দিলেন যে চেয়ারম্যান সমাজবিজ্ঞান বিভাগ, তাহাকে গড় নম্বর দিয়ে উত্তীর্ণ করুন। তা আমি তো সে আসছে আমার কাছে, আমি বললাম যে তোমার গড় কোথায় পাবো বলো, তুমি তো পরীক্ষায় দাও নাই। কয় যে ইনকোর্স পরীক্ষা দিয়েছি স্যার। এবং ইনকোর্সের নাম্বার দিয়ে, গড় নাম্বার দিয়ে তোমাকে অনার্স পরীক্ষা উত্তীর্ণ করা এটা তো সম্ভব না। তখন তিনি বলেন স্যার আপনি ভাইস চ্যান্সেলর কথা মানবেন না স্যার, আপনি প্রফেসরের কথা মানবেন না। আমি বাবার এটা তো মানার কথা না, এটা তো হয় না। সবাই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে আর তুমি পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হবা, এটা তো হতে পারে না, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি আমাদের শিক্ষকদের সভা ডাকলাম, তাদেরকে বললাম যে এরকমভাবে এই তো এইভাবে স্যার লিখে দিয়েছে। সবাই বললো না কীভাবে, এটা হবে না, সে গুন্ডামি করুক, সে ছাত্র রাজনীতি করুক, যা করুক। কিন্তু এমনভাবে প্রেশার দেওয়া শুরু করলো যে আমি শেষ পর্যন্ত ঘুমাতে পারতাম না রাতের বেলা। প্রত্যেকদিন এসে সে তার সঙ্গপাঙ্গ নিয়ে, শেষে আমি অতিষ্ঠ আমি একদিন বললাম যে দেখো, হয় পরীক্ষা দিবা, না হলে তোমার সামনে আরেকটা অপশান আছে, সেটা হলো ওই 5টার সময় আমি এখান দিয়ে ওখানে যে বাংলার সামনে দিয়ে চলে যাবো, তখন তুমি আমাকে গুলি করে দিও, তোমার কাছে তো বন্দুক আছে। স্যার কী বললেন? আমি গুলি করে দিও আমাকে, তোমার আর পরীক্ষা দেওয়া লাগবে না। তখন সে তার বাইরে তার বন্ধুদের সাথে বলে স্যার কী বলে, গুলি করে দিতে। শেষ পর্যন্ত সে রাজি হলো পরীক্ষা দিতে। পরীক্ষা দিল, 8 পেপার তখন অনার্সে পরীক্ষা, আপনারা 7 পেপার দিছে, 8 পেপারে দিছে আবার অ্যারেস্ট হয়ে চলে গেছে।
তারপরে তারপরে সে জেল থেকে বেরিয়ে সে রাজনৈতিক দলে যোগদান করে, সে এমপি হয়ে যায় আর কি, এমপি হয়ে যায়। এমপি হওয়ার পরে তার সাথে হঠাৎ আমার সোনারগাঁ, তখন এটা কি বলে, এই সোনারগাঁ না, এই যে সেরাটন যাচ্ছে, দেখেছি সে আসছে, তার নেতা সহ হয়েছে। আমি বলছি সর্বনাশ। কিন্তু যেটা অবাক হলাম, অবাক বিস্মিত হলাম, সে এসে বলছে সালাম আলাইকুম দিয়ে আমার পায়ে ধরে বুঝি করলো, গিয়ে তার নেতাকে বললো, নেতাটা আবার বললাম না, বলে যে আমার শিক্ষক, যে উনি একটা ভাগের বাচ্চা, বলে যে আমাকে মুক্তি তো করে নাই কিছুতে, যাই হোক স্যার আমি এখন এমপি, আমি বলে যে না আমি ভালো। তো আমি ওই যে আবদুল্লাহ সাহেবের অনুষ্ঠান থেকে গিয়ে যখন আবার এই হুমকি পারে, আমি বললাম আপনি আমাকে ছাত্রলীগের গুলির ভয় দেখাচ্ছেন? তো এই ছাত্রলীগের অনেক গুন্ডা তো আমার ছাত্র ছিল, এই যে আরঙ্গ বলে একজন ছিল, তো তারে আমি এই একটা আদর করে বলতাম আরঙ্গজেব কি খবর তোমার, এই আর কি। তো আমি বললাম যে এরা তো সবাই তো আমার ছাত্র, এই তো বহু তো গেছে, তাহলে মৃত্যু তো একদিন হবেই। কিন্তু তো যাই হোক, আবার যে কথা বলছিলাম, এই যে অন্ধকার যুগ যেটা গত 16 বছরে, এটাকে আমি ইউরোপের বৌদ্ধযুগের সাথে তুলনা করি। ইউরোপের বৌদ্ধযুগকে বলা তো ডার্ক এজ। ডার্ক এজ এই অর্থে যে সেখানে সূর্য উঠত না তা নয়, সূর্য উঠত কিন্তু মানুষের কোনো অধিকার ছিল না, সব অধিকার বঞ্চিত ছিল। ওই যে আপনার আমাদের সেই ফরাসি দার্শনিক যা সেই আপনার যে সোশ্যাল কন্ট্রাক্ট যে আপনার রুশো সোশ্যাল কন্ট্রাক্ট, সেই বইতে প্রথম লাইন হলো ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেইন। যে মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সে তারপরে শৃঙ্খলিত হয়। আমাদের এই অঞ্চলের মানুষের, বিশেষ করে এই দেশের মানুষের, আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড আমাদের আজকে, এরা আমরা পরাধীনই ছিলাম। আসলে আমাদের সবসময় শৃঙ্খলিত করে রাখা হয়েছিল। সে 47 সালে বলেন, তারপরে সেই পরে আপনার এই 71 সালে বলেন, আমরা তো আমাদের দেশের মানুষ, আমাদের দেশের জনগণ, আমাদের সংবাদপত্র বলেন, আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিল না, আমরা শৃঙ্খলিত হয়েছিলাম। এটা বাংলাদেশ স্বাধীন, দেখেন কত এই অঞ্চলের মানুষ রক্ত দিয়ে আপনার এই দেশ স্বাধীন করে। এই যে আপনার কি ভয়াবহ সেই আপনার 71 সালের মুক্তিযুদ্ধ, সেই দেশ স্বাধীন করে রক্ত দিয়ে। কিন্তু তারপরে কি হলো? তারপরে কাহিনী ওই যে আমাদের বন্ধু এই আমাদের বলেছেন, এই কাদের গণি চৌধুরী বলেছেন, তারপরে বাকশাল কায়েম হলো। বাকশাল কায়েম কি করলো? আমরা সংবাদপত্রের কথাই যখন বলছি, সংবাদপত্রের কথাই বলি, যে 4টি সংবাদপত্র রাখলো আর সব সংবাদপত্র বন্ধ করে দিল। তো এটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে বলেন, যে 4টা সংবাদপত্র থাকবে, সরকারের গুণগান গাইবে আর সব বন্ধ থাকবে? এটা হতে পারে? তো সেখান থেকে তো আপনার এই সংবাদপত্রের কন্ট্রোল শুরু। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলেন ক্ষমতায়, তিনি এসে অবশ্য মুক্ত করে দিলেন। আপনার সংবাদপত্রের স্বাধীনতা কিছুকালের জন্য হলো, অন্তত আপনার হলো। কিন্তু তারপর আপনি পর্যায়ক্রমে দেখেন, বিশেষ করে 16 বছরে যেটা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাকে কীভাবে হরণ করা হয়েছে। গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের তো কবর রচনা করা হয়েছে। তো যে দেশে গণতন্ত্র থাকবে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতা কী করে আপনি আশা করেন? তারপরে এই যে দেখেন, এই যে এর মধ্যেও এটা মার্ক্সের লেখার মধ্যে আছে যে এই অবস্থার মধ্যেও বেশিরভাগ থাকবে দালাল, প্রফেশনালদের মধ্যে, সাংবাদিক, শিক্ষক ও আইনজীবী, এদের মধ্যে বেশিরভাগ থাকবে দালাল, পদালি অহংকারী, চাটুকার। তবে তার মধ্যে একটা ক্ষুদ্র অংশ থাকবে যারা এই জনগণের পাশে থাকবে এবং লড়াই করে যাবে। মাহমুদ আবার সেই অংশের সাংবাদিক। সে মার্ক্সের কথা যদি বলি, সেই তত্ত্বের কথা যদি বলি, সেই অংশের সেই জনগণের বন্ধু, সে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যিনি লড়াই করেছেন। তো তাই মাহমুদুর রহমান, তারা সংখ্যা অনেক কম, তাদের সংখ্যা অল্প, এই আপনারা যে কজন আছেন তারা লড়াই করেছেন। এখন দেখেন কি ভয়াবহ নির্যাতন আপনার শিকার হয়েছে মাহমুদুর রহমান। এগুলা আমি বলে আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না, আপনারা জানেন, তার লেখার মধ্যে এগুলো আছে। যেদিন মাহমুদুর রহমানের উপর
আপনার প্রথম এই আঘাত আসলো, তারপরের দিন আমি কলাম লিখলাম, তারপর 2-3টা কলাম লিখলাম। আমাদের এই নিয়া দিগন্তের বন্ধু আছেন এখানে, আপনি হয়তো স্মরণ করবেন, আমি এর প্রতিবাদ করে লিখলাম। তখনও আবার সেই হুমকি, ওই একই হুমকি আসে, স্যার লিখবেন না আপনি কেন? স্যার আপনাকে স্যার আমরা ভালোবাসি, আপনি স্যার আপনি এই এই অকালে প্রাণ দিবেন, এটা তো হয় না আর কি, এইভাবে আমার কি করবো, এগুলো তার কারণে বলাও যায় না, চুপ করে থাকি, ঠিক আছে। তারপরে যেদিন কুষ্টিয়ার এই আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো, বিশ্বাস করেন আমি আমার অশ্রু ধরে রাখতে পারিনি। আমি অশ্রু সজল নয়নে আমার যারা পাশে আছে আমি বললাম, এ কি বর্বরতা, এ কোথায় আছি, কোন দেশে আছি, এই দেশ ছেড়ে চলে যাব, থাকবো না এখানে। কিন্তু আপনার সেই সেই কাহিনী আপনারা জানেন। তারপরেও আবার লিখলে পরে আবার হুমকি আসে এই। কিন্তু কলম সারা জীবন তো এই বই কলম নিয়েছিলাম, এই কলম যুদ্ধ আমরা চালিয়ে, এইটা অস্ত্র। তারপরে আপনার এই যে ডক্টর ইউনূস, আপনার ওই আজকে সকালে কে জানি বলছিলেন একজনে যে জানি অঙ্কা শেহার আবন, থাক আমি ওসব কথা বলতে চাই না। আমার অগ্রজ প্রতীক, আমার সাথে দীর্ঘদিনের আমার বন্ধু, আমার পরিচিত। তো তিনি তাকে যখন 6 মাসের জেল দিল, প্রথম প্রতিবাদ কলামটা আমি লিখলাম, একটা পরপর 2টা লিখলাম। তারপরে আবার সেই হুমকি যে লেখা বন্ধ করেন, রাস্তাঘাটে আপনার নিয়ে আমাকে পরে শেষ পর্যন্ত এমন হলো যে বলে রাস্তা বেরোবেন না আপনি, রাস্তা বেরোলে গুলি খাবেন এই। কিন্তু যাই হোক, সেগুলো আছে। সেটা কিসের জন্য করেছি? যে অন্যায়ের প্রতিবাদ করেছি, এই স্বৈর শাসনের প্রতিবাদ করেছি, এই নির্যাতনের প্রতিবাদ করেছি। এখন সংবাদপত্রের যে স্বাধীনতার কথা বলছেন, আপনি সংবাদপত্র স্বাধীনতা কোথা থেকে আসবে? আপনি যদি গণতন্ত্র না থাকে, তাহলে আপনি আপনার মত প্রকাশের স্বাধীনতা থাকবে না। আপনি এই যে এই 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 অবস্থার মধ্যেও যে কাদের গনি চৌধুরী তার বন্ধুরা যে লিখে যাচ্ছে, যে আমার যে একসময় নিয়মিতভাবে আমার কলাম ইত্তেফাকে ছাপা হতো, একসময় ইত্তেফাকের সাংবাদিক, তার নাম সৌরভ জাহাঙ্গীর, সে দেখতে এই কথা, সে এসে আমাকে হাত জোর করে বললো, স্যার আপনি আর লেখা দিয়ে না, আপনার লেখা স্যার ছাপা হবে না। কারণ মনে হয় 4 জনের নামে এম্বার্গো আছে, তার মধ্যে ওই এমাজুদ্দিন সাহেবের নামও বললো, আর আমার আর আরো 2 জন কার কথা বললো। তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা লেখা চান বলেই তো দিই, ঠিক আছে এখন লেখো না। কিসের জন্য পারবো? বলে স্যার সে কথা, স্যার এটা বুঝেন তো, ওনারা তো সব মালিকেরা তো সরকারের পক্ষের লোক, এখন সরকারের পক্ষে হয়েছে, আমরা লিখে তো তারপরে ইত্তেফাকে লেখা বন্ধ করলাম। তারপর তো আপনার কোনো পত্রিকা ছাপে না, সে নয়া দিগন্ত, আই সেলিউট নয়া দিগন্ত, তারা কিন্তু এর ভিতরেও কিন্তু আমাদের কলাম চেপেছে এই। তো এখন এই যে আজকের যে রিপোর্টের কথা উল্লেখ করেছে, আমি সকালে এসেই বলছিলাম যে আপনারা অবজারভার পত্রিকা পড়েছেন কিনা। এই পত্রিকার লিড নিউজ আজকে যে 266 জন সাংবাদিককে, ডেইলি স্টার যে 266 জন সাংবাদিককে কিভাবে তারা নির্যাতিত হচ্ছে, তাদের বিরুদ্ধে কিভাবে মামলা রুজু হয়েছে, এবং বিভাগ ওয়াইজি, ডিস্ট্রিক্ট ওয়াইজি একটা তালিকা দিয়েছে আর কি, কোন ডিস্ট্রিক্টে কতজন। এবং প্রতিপাদ্য বিষয় হলো, আপনারা যদি ভালো করে পড়ে দেখেন, যেটা বলতে চাচ্ছে যে আগের আমলেও সাংবাদিকেরা নির্যাতিত হয়েছে, এখনো সাংবাদিকেরা নির্যাতিত হচ্ছে। এর যে কোনো গুণগত পার্থক্য আছে এর মধ্যে, সে কথা কিন্তু বলে নাই। বলছে যে এখনো সেইভাবে আপনার আগে অনেক একভাবে নির্যাতিত হয়েছে, ঠিক আছে, এখন আবার অন্যভাবে নির্যাতিত হচ্ছে। আগের মতোই হচ্ছে, নায়ক পরিবর্তন হয়েছে। কি দুর্ভাগ্য বলেন, এই সকল সাংবাদিক এখনো আছে দেশে। এরা হলো চাটুকার, এরা হলো দালাল, এরা হলো পদলেহনকারী। এরা স্বৈর শাসকের পদলেহন করেছে গত 16 বছর। আপনার সাজানো আপনার সে প্রেস কনফারেন্স হতো, তাকে খুশি করার জন্য বলতো যে আপনি তো এরকম এইটা এত কিছু হয়েছে, এখন আপনি নোবেল প্রাইজ পাবেন। এইভাবে তাকে তুষ্ট করার চেষ্টা করেছে। শুধু প্রেসটা, বিশ্ববিদ্যালয়গুলো তো তাই হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও তাই হয়েছে, যে
যে কিন্তু দগ্ধ দলীয়করণ কিভাবে হয়েছে, কিভাবে কিভাবে চাটুকারকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো এগুলো যদি বলি এগুলো কয়েক খণ্ড আপনার বিশাল সিন্ধু রচনা করা যাবে যদি আপনার এগুলো লেখা হয়। এইভাবে এই বাগ্যহত এই জাতিকে আপনার নিষ্পেষিত নির্যাতিত করা হয়েছে। তো এখন এখনো দেখেন এই যে এই যারা পদাধিকার করেছে দালাল সাংবাদিক যারা, ওরা কিন্তু আপনার নানাভাবে আত্মপ্রকাশ করছে। এরা ক্যামোফ্লেজ করে আছে, লুকিয়ে আছে, সুযোগ পেলেই ছবি দেয়, এবং এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে যে আশাবাদ মাহমুদুর রহমান ব্যক্ত করেছেন, আমি তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, আপনার এইটা একটা জাতি যখন অন্ধকারে নিমজ্জিত হয়, যেটা হয়েছিল, তখন আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম যে এখানে একটা রেনেসাঁ হবে, এবং রেনেসাঁর মাধ্যমে এই তরুণ প্রজন্মের নেতৃত্বে একটা পরিবর্তন হবে, একটা রেনেসাঁ হবে, একটা বিপ্লব হবে, একটা অভ্যুত্থান হবে, যে অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদের পতন হবে। তাই হয়েছে। এখন রেনেসাঁ, ইউরোপের রেনেসাঁর সাথে এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মিল একটি জায়গায় অন্তত আছে, আপনার অনেক জায়গায় হয়তো মিল নেই, কিন্তু একটি জায়গায় আছে, সেটা হলো জাগরণের দিক থেকে, এইকেনিক দিক থেকে। এটা আমি বলেছি যে জাগরণের দিক থেকে কিন্তু এটা ইউরোপের রেনেসাঁর মতো। ইউরোপের মানুষ দেওয়ার ডিপ স্লাম্বার ইতিহাসে লেখা আছে যে ঘুমিয়েছিল, ঘুম ভেঙেছে। এইখানেও ঠিক তাই হয়েছিল। এই দেশের এই আপনার মানুষ তাদের ঘুম ভাঙে, এবং এই ছাত্রদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়। কিন্তু যে কারণে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যে পরিবর্তনের জন্য যে হয়েছিল, সেটা এখনো বহু দূরে বলে আমার মনে হয়। আমি জানি না মাহমুদুর রহমান সাহেব কি মনে করেন, কিন্তু আমাদের কোথায় সে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, সে কোথায়, সেটা এখনো নির্বাচন আমরা জানি না কখন হবে, কি হবে। তারপরে এখন আমরা শুনেছি যে ধরনের আপনার এই সংবাদপত্রের যেভাবে অন্যভাবে আপনার সেই সংবাদপত্রের স্বাধীনতাকে সেভাবে স্বীকার করা হচ্ছে না বা স্বীকৃতি দেওয়া হচ্ছে না। তো সেগুলো তো আশা করি আপনারা, কারণ সরকারের মধ্যেও লুকিয়ে আছে আপনার সেই ভারতীয় এজেন্ট আমি মনে করি, এবং তারা এই সরকারকে সফল হতে দেবে কিনা আমার সন্দেহ আছে। আমি সেই সন্দেহ আজকে এখানে ব্যক্ত করে গেলাম। কিন্তু আমি মনে করি রেনেসাঁ বিপ্লবের বিদ্রোহের একটা অংশ, একটা ফার্স্ট ফেজ। দিস ইজ দি ফার্স্ট ফেজ অফ দি রেনেসাঁ, দি ফার্স্ট ফেজ অফ দি রিভলিউশন। এখন এরপরে যদি ঠিক না হয়, মানুষ যদি তার অধিকার ফিরে না পায়, মানুষ যদি তার গণতন্ত্রের অধিকার ফিরিত না, তার মৌলিক অধিকার ফিরে না পায়, মানুষ যদি তার সাংবাদিকরা যদি সে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে না পায়, তাহলে কিন্তু আবারও কিন্তু আপনার সেই রেনেসাঁ, সেই রিভলিউশন কিন্তু আবার সংগঠিত হবে, এবং তার মাধ্যমে কিন্তু এই দেশের মানুষের মুক্তি আসবে।